শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ স্থবিরতা, মূল্যস্ফীতির চাপ ও আস্থাহীনতায় উৎপাদন ও প্রবৃদ্ধির গতি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অর্থনীতি গতি পাবে না, এমন দাবি ব্যবসায়ীদের। একইভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীরাও ঝুঁকি নিতে অনাগ্রহী। সব মিলে অর্থনীতিতে কবে ফিরবে সুদিন, এ নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমাদের কাছে আজকে বেশ কয়েকটি পত্রিকার শিরোনাম রয়েছে, যেগুলো যে নিউজগুলো করেছে। আমরা প্রথমে দেখতে চাই যে বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি শিরোনাম করেছে, শীঘ্রই ERQতে থাকা বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা সোয়াপের সুবিধা পাবেন রপ্তানিকারকরা। আমরা দেখতে চাই পরের সংবাদটি, এটি বিজনেস স্ট্যান্ডার্ড করেছে, সেটি আমরা দেখলাম ইতিমধ্যে যে শীঘ্রই ERQতে থাকা অর্থনৈতিক বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা সোয়াপের সুবিধা পাবেন রপ্তানিকারকরা। আমরা পরের পেপারের সংবাদটি দেখতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ। অর্থাৎ শ্রমবাজারে নিয়ে যে একটি অবস্থা রয়েছে, প্রায় সময় আমরা শুনি যে ওয়ার্ক পারমিটে গিয়ে আসলে নানানভাবে প্রবাসীরা নানানভাবে প্রতারিত হয়, সেই বিষয়টি নিয়ে তারা সংবাদটি করেছে। আমরা দেখতে চাই পরের সংবাদটি। সমকালের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে অস্থায়ী গুদাম করবে BGME এবং BKME। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে যে আমদানি রপ্তানিতে যে একটি অস্বাভাবিকতা তৈরি হয়েছে, সেটি নিরূপণ করার জন্য আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ব্যবসায়ীদের যে শীর্ষ দুটি সংগঠন BGME এবং BKME, তারা অস্থায়ীভাবে আসলে গুদাম করতে চায় এবং সেখানে যাতে এই আমদানি রপ্তানির যে পণ্যগুলো সেখানে রক্ষণাবেক্ষণ রাখার যে ব্যবস্থা, সেটি তারা করতে চায়। আমরা দেখতে চাই পরের সংবাদটি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলা নিউজ 24 করেছে, তারা বলছে যে ব্যবসায়ে মন্দা, রাজস্বে ঘাটতি। এই বিষয়টি নিয়ে তারা সংবাদ করেছে। তারা বলছে যে রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকারের ভেতরে আসলে বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এরকম একটি অবস্থার মধ্যে আসলে রাজস্বের যে ঘাটতি, সেটি নিয়ে তারা রিপোর্টটি করেছে যে আসলে রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তা কাটলে আসলে বিনিয়োগ যেমন বাড়বে, এরকম বলছে ব্যবসায়ীরা। অন্যদিকে আসলে এই অনিশ্চয়তাগুলো নিয়ে আসলে রাজস্বের উপর একটি প্রভাব পড়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা এই রিপোর্টটি দেখেছি। আমাদের কাছে এর পরের সংবাদটি দেখতে চাই। এরপরে এই কয়েকটি আসলে মূলত আমাদের কাছে প্রধান শিরোনাম ছিল যে পত্রিকার, যেখানে আসলে দেশের সার্বিক অর্থনীতি পরিস্থিতিগুলো নিয়ে আসলে এই মুহূর্তে তারা সংবাদ শিরোনাম করেছে। দর্শক, আমরা বিজনেস আওয়ারে এই মুহূর্তে নিতে চাই একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করার কথা বলছিলাম যে অর্থনীতির সুদিন ফিরবে কবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আসলে এই মুহূর্তে দেশের সার্বিক অর্থনীতির চিত্র কেমন দেখছেন, কেমন চলছে আসলে অর্থনীতি? হ্যাঁ, দেশের অর্থনীতি এখন একটা মিশ্র পর্যায়ে আছে। মানে মূলত আমাদের যে একটা প্রত্যাশা ছিল যে আসলে অন্তত নির্বাচনের আগে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে, তার কারণ সারা পৃথিবীর বিভিন্ন বাস্তবতায় দেখা গেছে, সমস্ত অর্থনীতিতে দেখা গেছে যে নির্বাচনের আগে অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে, অর্থনীতিতে নতুন নতুন অর্থের প্রবাহ আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে ঠিক বিনিয়োগের দিক থেকেও কিন্তু সেরকম একটা হঠাৎ করে চাঙ্গা ভাবটা নেই এবং অনেকেই অপেক্ষা করছেন আসলে নতুন বিনিয়োগের জন্য, যেটা আসলে হবে হয়তো নির্বাচনের পরবর্তী সময়ে।
আর আরেকটা বিষয় আসলে এসছে এই মুহূর্তে, সেটা হলো যে আমাদের ধারণা ছিল যে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে হয়তো দুটো নির্বাচন হবে। তো এইটা একটা আরেকটা হয়তো চিন্তা করছেন আর কি, যে একটা প্রথমে হলো যে একটা এই গণভোট হবে, তারপরে হলো যে সাধারণ নির্বাচন হবে, এবং এইটা করতে গিয়ে আবার শিডিউলটা পিছিয়ে যায় কিনা সেটা নিয়েও কিন্তু অনেকে আসলে চিন্তা ভাবনা করছেন, বা হয়তো দুশ্চিন্তা আসছে হয়তো ব্যবসায়ীদের মধ্যে। তো এইটা একটা বিষয়। আর সব মিলিয়ে যে অন্যান্য জায়গাতে বিশেষ করে যে আমদানি রপ্তানি, সেই জায়গাতেও বিশেষ করে যেহেতু আসলে বড় একটা রিজার্ভ তৈরি হয়েছে, তার পেছনে হলো অনেক অনেক বিধিনিষেধ কাজ করেছে। মানে হয়তো ওইরকম ভাবে সহজে হয়তো এলসি খোলা সম্ভব হয়নি। তারপরে যে ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্ট, সেটাও কিন্তু খুবই স্লো। এখন মাত্র হচ্ছে 1% নিচে হচ্ছে যে এখানে এলসি খোলা হয়েছে গত প্রান্তিকে। সুতরাং এই জায়গাতেও অনেকটা কিন্তু একটা স্লো ডাউন সিচুয়েশন আছে। আর এটি ছাড়াও শেয়ার বাজারও কিন্তু সেভাবে চাঙ্গা হচ্ছে না, এবং বলা হচ্ছে যে ডিসেম্বরে বেশ কিছু সংস্কার হবে, ডিসেম্বরের মধ্যে নাকি হবে। তো সেই জায়গাতে যখন সংস্কার হবে তখন হয়তো তারপরে দেখা যাবে যে শেয়ার বাজার হয়তো কিছুটা চাঙ্গা হচ্ছে, বা নাও হতে পারে। সুতরাং সব মিলে এক হচ্ছে বিনিয়োগ, অন্যদিকে যে আমদানি রপ্তানি, এবং আর যে শেয়ার বাজার, এই তিনটি জায়গাতেই আমি বলবো যে হয়তো পরিস্থিতি অত বেশি উন্নতি হয়নি, বা যেরকম প্রত্যাশা ছিল যে নির্বাচনের আগে যে অর্থনীতি হঠাৎ করে আবার চাঙ্গা হয়ে উঠবে, তো সেই বিষয়টা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। মাহফুজ কবির, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে যে বিনিয়োগের যে স্থবিরতা কাটছে না, নির্বাচিত সরকারের কথা বলছে ব্যবসায়ীরা, তারা বলছে যে নির্বাচিত সরকার যদি আসে তাহলে তাদের মধ্যে একটা আস্থা ফিরে আসবে। এটিকে আপনি কিভাবে দেখেন? এখানে আমি মনে করি যে বিষয়টা অতটা স্ট্রেট ফরওয়ার্ড হবে না হয়তো, তার কারণ এখন আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের মধ্যে কিন্তু অনেক জায়গাতে পরিবর্তন এসছে। এই যে আজকে কিন্তু এই ঐকমত্য কমিশন যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কিন্তু সুপারিশগুলো দিয়েছে, এবং এই সুপারিশের মধ্যে কিন্তু আগামী যে সংসদ, সেখানে অনেকগুলো কিন্তু কাজ করতে হবে। মানে শুধুমাত্র এমন নয় যে শুধুমাত্র সংসদ যে গতানুগতিক কাজ করতো সেগুলো করবে, এর পাশাপাশি অনেকগুলো হয়তো আইনগত পরিবর্তন করতে হবে। তার কারণ সংবিধান সংস্কারের বিষয় আছে, এবং সেখানে বাধ্যবাধকতাও আছে অনেকগুলো, 270 দিনের ভিতরে পরিবর্তনগুলো করতে হবে। আর এটি ছাড়াও এই গণভোটটাও কিন্তু একটা নতুন ধরনের চিন্তা হয়তো তৈরি করছে আসলে মানে বিনিয়োগকারীদের মধ্যে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে আগের মতো যেরকম আমরা হয়তো চিন্তা করছিলাম যে নির্বাচন হলেই আবার বিনিয়োগকারীরা আসবেন, তো সেটা হয়তো ওইভাবে না হতে পারে, হয়তো এই স্লো ডাউনটা হয়তো চলমান থাকতে পারে। এইটাই হলো একটা চিন্তার বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আসলে এই সংসদের ক্ষেত্রে হয়তো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটো থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যখন কোনো একটা আইন প্রণয়ন হবে, যদি এমন হয় যে হয়তো একটা নীতি প্রণয়ন করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কিন্তু সেটা আবার উচ্চ কক্ষে গিয়ে আটকে গেল, তো এই ধরনের চিন্তাও কিন্তু আছে এখন ব্যবসায়ীদের মধ্যে। তার মানে হলো যে গত কয়েকদিনের মধ্যে কিন্তু এই নতুন নতুন অনেকগুলো বিষয় যোগ হয়েছে, যেগুলো হয়তো আমাদের এই যে চলমান যে একটা বিনিয়োগ স্থবিরতা, সেটাকে হয়তো আরো প্রলম্বিত করতে পারে। জনাব মাহফুজ কবির, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটু রাজধানীর উত্তরায় বিজিএমই ভবন কমপ্লেক্সে চলছে এলডিসি গ্র্যাজুয়েশন এবং চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি নিয়ে বিজিএমই এর সংবাদ সম্মেলন। আমরা সেখানে একটু সরাসরি যুক্ত হতে চাই। আমার নাম হচ্ছে সাহিদ আরমান, আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। এলডিসি প্রসঙ্গটা একটু সাপ্লিমেন্ট করে নেই আগে। সম্প্রতি ইন্টারন্যাশনাল চেম্বারের আওতায় আপনারা সবাই মিলে একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বাবু ভাই ছিলেন, হাতিম ভাইও ছিলেন, আপনারা অনেকেই ছিলেন। তো সেই সংবাদ সম্মেলনে আপনারা বললেন যে আসলে 5 বছর করা উচিত। তো তার 1-1.5 মাস হয়েছে, আপনারা এখন 3 বছর বলছেন, মানে সরকারের ধাক্কায় কি আপনারা 2 বছর কমিয়ে দিলেন কিনা এটি একটু ক্লিয়ার করবেন। আরেকটি প্রশ্ন একটু করতে চাই, বাবু ভাইয়ের যে লিখিত বক্তব্য এবং আজকে যে আলাপ আলোচনা, এখানে বাবু ভাই এক জায়গায় বলেছেন সরকার আলাপ আলোচনা ছাড়া একতরফা ভাবে এই শব্দগুলো এসছে। আমি একটু জানতে চাই যে আপনাদের সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের ব্যবসায়ীদের কি কোনো কারণে অদৃশ্য কোনো দূরত্ব তৈরি হলো কিনা, যার কারণে আপনারা সরকারের বিপক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলছেন, এটা একটু ক্লিয়ার করবেন। আর বাবু ভাই লিখিত বক্তব্যে এক জায়গায় শ্রম আইনের কয়েকটা ধারার কথা আপনারা সংশোধনের কথা বলছেন, কিন্তু এক জায়গায় বললেন যে পুরো আইনটাই নতুন করে করতে হবে। কয়েকটি ধারা সংশোধনের সঙ্গে আবার পুরো আইনটা নতুন করে করবার এই যৌক্তিকতাটা আসলে কোথা থেকে এলো, একটু জাস্ট সাপ্লিমেন্ট করছি একই জায়গায়। এই যে এখানে আমরা 3টা প্রসঙ্গই দেখলাম, ব্যবসায়ীদের সাথে বৈঠকের পরেও গভর্নমেন্ট কোনো কথাই রাখলো না। শ্রম ইস্যুতে, এলডিসি ইস্যুতে, আপনারা ইভেন ট্যারিফ ইস্যুতে আপনারা যখন বৈঠক করেছেন আপনাদের সাথে এক ধরনের সিদ্ধান্ত হলো, কিন্তু সেটা কোনোটা রাখুন। তার মানে স্পষ্টতভাবে বোঝা যাচ্ছে যে আপনাদের সাথে সরকারের দূরত্ব আছে এবং আপনারা নেগোসিয়েশন করতে পারছেন না, মানে এটা বোঝা যাচ্ছে।
আচ্ছা, আমি একটু একটু উদাহরণ দিই। বাবু ভাই বলবেন বিষয়টা। আপনাদের কাছে এরকম একটা কাগজপত্র গেছে, আপনারা দেখবেন এটার মধ্যে। ওখানে দেখেন যে টিসিসির মিটিংয়ে যে সিদ্ধান্তটা শ্রমিকের সংজ্ঞা হয়েছিল, আমি একটু পরে শোনাই। পরিবর্তনটা কি হয়েছে, সূক্ষ্ম একটা পরিবর্তন, এবং সেটা আমি দিচ্ছি আপনাকে। শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি তার চাকরির শর্তাবলী প্রকাশ্য বা উজ্জ্বল যেভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদার যে নামেই অভিহিত হোক না কেন, ইহার মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ কায়িক কারিগরি ব্যবসা উন্নয়নমূলক অথবা করণিক কাজে নিযুক্ত কোনো ব্যক্তি। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু আমরা ক্লিয়ার, এবং আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন দাঁড়াইল, এখন পরিবর্তনটা কোথায় কি হলো দেখেন। ওই যে নিযুক্ত কোনো ব্যক্তির জায়গায় এসে কি করলো তারা, কর্মকর্তা অবলিক কর্মচারী হিসেবে কোনো ব্যক্তি যে নামেই অবহিত হোক না কেন, যখনই কর্মকর্তা কর্মচারী ইয়েটাকে ঢুকে দেওয়া হইলো। আবার ওনারা কিন্তু এরপরে আরেকটা কথা বলছেন, তবে 2-49 খ নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবে। তাহলে কন্ট্রাডিক্ট করতেছে এখন 2-49 সাথে এইটার সাথে। কেন? আপনি এখানে একবার বলতেছেন কর্মকর্তা কর্মচারীর কথা এখানে বলছেন, আবার 2-49 গিয়ে আমাদের ওখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন মালিকের অংশ। তা এখানে কিন্তু তাইলে কন্ট্রাডিকশনটা শুরু হয়, একটা বিভ্রান্তি তৈরি হয়। তো আগের প্রথম যেটা ছিল এটা কিন্তু ওখানে কিন্তু একদম স্পষ্ট ছিল, কোনো বিভ্রান্তি ছিল না। তাহলে আমাদের প্রশ্ন ছিল, আমি কালকে অ্যাডভাইজার মহোদয়কে বলেছি যে তাহলে এই যেটা সিদ্ধান্তটা সঠিক ছিল, সুন্দর ছিল, সেখানে কার প্ররোচনায় বা কার কারণে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা ঢুকলো এটা। দর্শক, আমরা ছিলাম রাজধানীর উত্তরায় বিজিএমএ কমপ্লেক্সে। সেখানে কথা বলছিলেন বিকেএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, যেখানে আজকে তারা সংবাদ সম্মেলন করছিলেন এলডিসি গ্র্যাজুয়েশন এবং সম্প্রতি যে চট্টগ্রাম বন্দরে যে মাশুল বৃদ্ধি করা হয়েছে সেটি বিষয়ে তারা সংবাদ সম্মেলন করছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিজিএম এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু এবং জনাব হাতেম, বিকেএম এর প্রেসিডেন্ট। সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনার কাছে আবারও ফিরতে চাই যে বিষয়টি নিয়ে আপনি হয়তো শুনেছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত $4.7 বিলিয়ন পরবর্তী কিস্তি ছাড় হবে না। এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, না, এটা একটা নতুন চিন্তার বিষয়। তার কারণ বলা হচ্ছে যে আমাদের যে পরবর্তী ঋণের কিস্তি, তো সেটা কিন্তু এখন অ্যাপ্রোচিং আর কি, যেটা ডিসেম্বরের ভিতরে হয়ে যাওয়ার কথা। কিন্তু মানে আগের যে দুটো কিস্তি সেটা নিয়ে আমরা দেখলাম নানা রকমের টাল বাহানা এবং বিভিন্ন রকমের দরকার সরাসরি হলো, এবং তারা কিন্তু আসলে পরিষ্কার করে বলছিলেনও না যে আসলে কি শর্তে বা কেন তারা আসলে ঋণ ছাড় করছেন না। পরে বেশ কিছু শক্ত যে শর্ত সেগুলো কিন্তু আমরা প্রতিপালন করলাম। সেখানে এনবিআর যে বাইফার্কেশন এবং একই সঙ্গে যে আমাদের বিনিময় হারকে বাজারের উপরে ছেড়ে দেওয়া, দুটোর বড় সংস্কার ছিল, তো সেটা আমরা করেছি। তো এখন তো নতুন করে আসলে তেমন কোনো কিছু নেই আর কি সামনে, যে এটা আমাদের করতে হবে। তো এখন হয়তো এই যে বাইফার্কেশন যেটা হলো সেটা পুরোপুরি বাস্তবায়ন, তো সেটা একটা বিষয়। আর একটা বিষয় আছে, সেটা হলো যে ওই ট্যাক্স জিডিপি রেশিও যেটা 8% নিচে, তো সেটা বাড়াতে হবে এবং সিগনিফিক্যান্টলি বাড়াতে হবে। তো সেই জায়গায় যেহেতু এখন বিনিয়োগ কম এবং অর্থনীতিতে সেরকম কিন্তু গতি নেই, তো এই অবস্থায় আসলে যে কর জিডিপি রেশিও কিভাবে বাড়বে সেটাও কিন্তু চিন্তা। তো ওই জায়গাতে তারা আসলে বলছেন যে নতুন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ইলেকশন পরে, তাদের কাছ থেকে আসলে এই কমিটমেন্ট চান যে এই সংস্কারগুলো যেগুলো হবে সেগুলো একটা লম্বা সময় ধরে আসলে একটা রাজনৈতিক সরকার সেটা বাস্তবায়ন করবে। তো এইটা হলো তাদের যুক্তি। কিন্তু যখন ঋণের চুক্তি হলো তখন কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু ছিল না যে পলিটিক্যাল গভর্নমেন্টই শুধু এটা করবে। আমাদের যে এখন যে পরিস্থিতি, তো সেই অবস্থায় তো আসলে বিনিয়োগটা বাড়াতে হবে। আর গভর্নমেন্টের তো কিছু ক্রাইসিস রয়েছে, মানে বিশেষ করে যেহেতু রেভিনিউ কম আর বাজেট সাপোর্টের জন্য অর্থ লাগবে। তো সেই অবস্থায় আসলে এই যে তারা শর্তটা দিল যে না ইলেকশনের পরে আসলে অর্থ ছাড় করবে ঋণের, তো সেটা হয়তো একটা স্লাম্বিং ব্লক হিসেবে কাজ করবে। আর একই সঙ্গে যে আমাদের যে IMF এর যে ঋণের অর্থ সেটার সঙ্গে অনেকগুলো হয়তো নতুন শর্ত আসতে পারে আবার। তো সেটাও একটা চিন্তার বিষয় যে রাজনৈতিক সরকারের কাছে তারা যদি আরো নতুন কোনো শর্ত উপস্থাপন করে যেটা অনেক কঠিন, তো সেগুলো আমাদের একটু চিন্তা করতে হবে যে এই যে অবস্থা তৈরি হলো, তো সেটা আসলে হয়তো নির্বাচনের আগেই অর্থ ছাড় করা যায় কিনা সেটার জন্য হয়তো একটু চেষ্টা করাও করতে পারে সরকার। কিন্তু এটাও সত্য যে রাজনৈতিক সরকার আসলে তখন অনেক কিছু সহজ হয়,
হয়তো প্রতিশ্রুতির যে পূরণ করা সেটা অনেকটা মানে ওই যে সরকারের যে বিভিন্ন রকমের কার্যক্রম সেটার মধ্যে দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়। সুতরাং সেদিকেও হয়তো IMF এর যুক্তি আছে। আমি মনে করি যে তারপরেও যে সময় মতো ঋণের অর্থ, কিস্তির অর্থ সেটা ছাড় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জনাব মাহফুজ কবির, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অভ্যন্তরীণ বা দেশের ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা যেমন বিনিয়োগে অনেকটা এখন বিমুখ, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি বিনিয়োগকারীরাও অনাগ্রহী। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI 22% কমেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, এখন ব্যবসায়ীরা তো বিভিন্নভাবে চিন্তা ভাবনা করছেন আসলে দেশের অর্থনীতি নিয়ে, আর এখানে অনিশ্চয়তা এবং অনেক কিছু আছে। আর এই যে আমাদের যে বন্দর, হ্যাঁ, বন্দরের দক্ষতাটাও একটা প্রশ্নের সম্মুখীন। তো এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল আসলে অনেকদিন ধরে, যে বন্দরের দক্ষতাটা বাড়াতে হবে কিন্তু একই সঙ্গে ব্যবসার খরচটা বাড়ানো যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যবসার খরচ বাড়ছে, মানে যে আমাদের বন্দরের যে পণ্য ওঠানামা এবং এই যে তাদের ট্র্যাকিং এবং অন্যান্য যে সমস্ত রিলেভেন্ট সার্ভিস আছে, তো সেগুলা বৃদ্ধির জন্য নাকি গতি বাড়ানো দরকার। তো এই গতি বাড়ানোর জন্যই নাকি অতিরিক্ত অর্থ দিতে হবে, যেটা 41%। তো ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে অন্তত যদি একটা সময় ঠিক করা হতো যে না ঠিক আছে, এখন এই সময়ে পণ্য খালাস হয় বা এটা লোডিং আনলোডিং হয়, তো এই এত % সময় কমানো হবে, যদি এই নির্দিষ্ট করে দিলে তখন কিন্তু ব্যবসায়ীরা আশ্বস্ত হতেন যে সত্যি সত্যি কাজের গতি বাড়বে। কিন্তু এখন কিন্তু ব্যবসায়ীরা তো আসলে নিশ্চিত হতে পারছেন না যে আদৌ গতি বাড়বে কিনা। আর একটা সমস্যা হলো যে আগামী কয়েক মাস পরেই যেহেতু বিদেশিদের কাছে টার্মিনাল দিয়ে দেওয়া হবে, তো কিন্তু তখন হয়তো আরেক দফা এই খরচটা বেড়ে যেতে পারে। এখন তখন খরচ বাড়বে কিনা সেটাও একটু সরকারকে বলতে হবে। তো এইভাবে করে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে যাতে দূরত্বটা না বাড়ে, তো সেটা একটু নিশ্চিত করা হচ্ছে। এবং একই সঙ্গে যেহেতু শুধুমাত্র বাংলাদেশি ব্যবসায়ীরা নয়, বরং আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান এখানে কিন্তু এই বাংলাদেশের সাথে যেহেতু ব্যবসা করেন, তো তাদের কাছেও কিন্তু একটা নেতিবাচক বার্তা যাচ্ছে এই বন্দরের খরচ বৃদ্ধির মাধ্যমে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে অবশ্যই বন্দর কর্তৃপক্ষের দিক থেকে একটা ক্লিয়ার কমিটমেন্ট থাকে, এবং রিটেন যদি হয় এটা সবচেয়ে ভালো, যে লিখিতভাবে থাকলো যে এখানে কাজের গতি বাড়বে এবং সময়টা কমে যাবে। তো এটা হলে হয়তো ব্যবসায়ীরা পুষিয়ে নিতে পারবেন যে অতিরিক্ত যে 41% আমাদের কস্ট বেড়ে যাচ্ছে, তো সেটা হয়তো কোনো না কোনো পুষানো যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে যখন এখন একই সাথে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থগিত এবং দারিদ্র্যের হারও বাড়ছে, সব মিলিয়ে কি অর্থনীতিতে একটি অস্থিরতা বিরাজ করছে কিনা, বা এটিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি শুনতে পাচ্ছি না। জনাব মাহফুজ কবির, আপনাকে প্রশ্ন করেছিলাম যে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা এবং অন্যদিকে যে দারিদ্র্যের হার বাড়ছে, এটি আসলে আমাদের অর্থনীতিকে আরো ঝুঁকিতে ফেলছে কিনা? হ্যাঁ, না, অর্থনীতিতে অনেকগুলো ঝুঁকি এখনই আছে। হ্যাঁ, তো এর মধ্যে যে কম প্রবৃদ্ধি এটা একটা ঝুঁকি, তার কারণ যে FDI আমাদের এখানে আসছে না ওরকম ভাবে, এবং নির্বাচনের পরে হয়তো পরিবেশ পরিস্থিতি ভালো হয়, যদি ব্যবসা অনুকূল পরিবেশ থাকে তাহলে সেই ক্ষেত্রে তখন হয়তো ঝুঁকি আসতে পারে। কিন্তু সার্বিকভাবে বিশ্ব অর্থনীতিতে অনেকগুলো ঝুঁকি আছে এবং সেই ঝুঁকির বাইরে কিন্তু বাংলাদেশ নয়। তো এখন এই যে নতুন করে যেটা মূল্যস্ফীতির যে বিষয়টা, তো সেটাও কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে যে আসলে উচ্চ মূল্যস্ফীতি আছে এবং একই সঙ্গে এটার সঙ্গে করেসপন্ডিংলি কিন্তু আসলে এটা কমানো হচ্ছে না, সুদের হার কমানো হচ্ছে না। মানে মূল্যস্ফীতির অজুহাত আগে ছিল, এখন কিন্তু মূল্যস্ফীতি কিছুটা কমে এলেও কিন্তু সেই অনুযায়ী যেহেতু ঋণের সুদের হারটা কমছে না, তার মানে হলো যে এখানে কিন্তু একটা ব্যবসা বান্ধব পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না, মানে ব্যবসার খরচটা উঁচুই থেকে যাচ্ছে এবং এটা বিনিয়োগের ঝুঁকি তৈরি করছে। আমি মনে করি যে এই বিষয়গুলো একটু খুব ইফেক্টলি কনসিডার করা দরকার। এবং এই আরেকটা বিষয় যেটা এসছে যে ব্যাংকের মার্জার অ্যাকুইজিশন, সেটাও কিন্তু এক ধরনের কথাবার্তা উঠছে আর কি, যে এটা আবার শেয়ার বাজারে নতুন কোনো ঝুঁকি তৈরি করবে কিনা। সব মিলিয়ে একটার পর একটা ঝুঁকি কিন্তু আমাদের সামনে আসছে, এবং এই বিষয়গুলো, এই ঝুঁকিগুলো যদি আমরা ঠিক মতো ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের গতি ফিরবে না এবং আবার নতুন করে বিনিয়োগও আসবে না। ডক্টর মাহফুজ কবির, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি হয়তো জেনেছেন বা জানেন যে ব্যক্তি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমেছে 6.5%, যা স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে 25%। এতে করে ভবিষ্যৎ শিল্প উৎপাদনের জন্য বা এক্ষেত্রে আসলে উদ্বেগ তৈরি করছে কিনা বা হচ্ছে কিনা?
হ্যাঁ, না, এই এই বিষয়গুলো তো আছেই। এখন এখন যে অবস্থা অর্থনীতির এবং ব্যবসা বাণিজ্যের, তাতে করে আসলে আমাদের তো সব দিক থেকে একটু চিন্তা করতে হবে যে এখানে আসলে বিভিন্ন রকমের বিনিয়োগ রয়েছে, বা যেমন আসলে এখানে গভর্নমেন্টেরও তো ইনভেস্টমেন্ট থাকে, এবং একই সঙ্গে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু আছে, কিন্তু একটা স্ট্যাগনেশনটাই সবচেয়ে ক্ষতিকর। মানে সব মিলিয়ে আসলে যে একদিকে হচ্ছে ব্যাংকের মার্জার অ্যাকুইজিশন, অন্যদিকে হলো যে যে আমাদের পুঁজিবাজার সেটাও স্থবিরতা, তারপরে যে এই যে 24টা ব্যাংক, সেই 24টা ব্যাংকের যে তারল্য সংকট, এবং একই সঙ্গে যে এখানে মূলধন সংকট রয়েছে, তো সেটার কারণে দেখা যাচ্ছে কি যে ওই ওই ব্যাংকগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। আর ওইটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে অনেক বিনিয়োগকারী বাজার থেকে বের হয়ে আসবেন। আর এই যে যে ব্যাংকের যদি ঋণ দানের সক্ষমতা না বাড়ে বা এটা যদি রহিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্থনীতির নতুন করে একটা ঝামেলা তৈরি হবে, এবং এই এই প্রতিবন্ধকগুলো কিন্তু আসলে দেশের অর্থনীতি আরো ভোগাবে, এবং বিনিয়োগের যে খরা রয়েছে সেই খরাটা আরো প্রলম্বিত হবে। তো একটা আরেকটার সাথে খুবই ইন্টারলিঙ্ক। তো এই বিষয়গুলো আমাদের একটু নতুন করে চিন্তা করতে হবে যে এই নির্বাচনের আগে যেন অর্থনীতির পরিস্থিতি আরো খারাপ না হয়, অন্তত ব্যবসায়ীরা যাতে আরো বেশি অস্বস্তির মধ্যে না পড়েন, সেটাও চিন্তা করতে হবে। এবং একই সঙ্গে যে সারা দেশ জুড়ে অনেক এসএমই আছে, লক্ষ লক্ষ এসএমই, তো তারাও যেন এই এই সংকটের কারণে এটাতে প্রভাবিত না হন, এবং সাপ্লাই চেইনটা যাতে আনইন্টারাপ্টেড থাকে, নতুন করে যেন একটা কোন সমস্যা তৈরি না হয়, সেগুলো একটু দেখতে হবে। মাহফুজ কবির, আপনি যখন ব্যাংকের কথা বলছেন, আসলে ব্যাংক খাতের তো এখন ঋণ খেলাপির চিত্রটাও অনেকটা ঝুঁকিপূর্ণ, মানে এত বেশি যে আসলে এটি এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থান বাংলাদেশের। এটি কি আসলে নামিয়ে আনা, বা এখানে আসলে ঋণ খেলাপির ক্ষেত্রে আসলে কি করণীয় আছে আপনাদের, যদি বলতেন? হ্যাঁ, এই খেলাপি ঋণটা এত একটা পাহাড় সম সমস্যা এই মুহূর্তে, যে এইটা আসলে কিভাবে অ্যাড্রেস করবে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেও জানে না আমার ধারণা। তার কারণ ব্যাংকিং খাতে অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু কার্পেটের নিচে যে ময়লাটা ছিল সেটা কিন্তু আমাদের মধ্যে আসেনি, মানে সামনে আমরা দেখিনি। কিন্তু এখন যখন আমরা দেখলাম যে কি ভয়াবহ পরিস্থিতি, 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ, এবং বলা হচ্ছে যে সেপ্টেম্বর প্রান্তিকের পরে যদি হিসাবটা আসে তাহলে এটা হয়তো 6 লাখ কোটি টাকার মতো হতে পারে, যে বিপুল পরিমাণে খেলাপি ঋণ, যেটা আসলে 1/3 অফ দ্য টোটাল লোন। তো এখন এইটাকে কিভাবে আমরা ম্যানেজ করব? তো আসলে যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের হাতে সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই, এই কারণে কিন্তু একটা কাজ করেছে তারা, ইতিমধ্যে একটা সার্কুলার দিয়েছে যে এই খেলাপি ঋণ যদি আদায় করতে পারে কোনো কর্মকর্তা, তাহলে তাকে আসলে ইনসেনটিভ দেওয়া হবে। তো এখন এই প্রণোদনার কি আদৌ কোনো কাজে লাগবে কিনা সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক জানে না। তার মানে আসলে এটা একটা বড় সমস্যা। আর এর পাশাপাশি 24টা ব্যাংকের যে আসলে মূলধন সংকট, এখন সেইটা আসলে কি হবে, মানে এটা আসলে কি বার্তা দিচ্ছে বাজারকে, সেটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে, এবং বিনিয়োগের পরিস্থিতি আসলে কেমন হবে সেটা একটা চিন্তার বিষয়। আর একই সঙ্গে যে এই যে 5টা ব্যাংকের যে মার্জার অ্যাকুইজিশন, তো সেটা হওয়ার পরে কিন্তু আরো 2টো ব্যাংক কিন্তু এটা পাইপলাইনে আছে, তাদেরটাও হবে। মানে সব মিলিয়ে হয়তো নির্বাচনের আগে এই মার্জার অ্যাকুইজিশন হলে, তো সেটা নিয়ে কিছুটা হয়তো শঙ্কা আছে মানুষের মনে, বিশেষ করে যারা বিনিয়োগকারী আছেন, তো তাদের শেয়ারের ভ্যালুটা কি দাঁড়াবে সেটাও নিয়ে তারা ভাবছেন। এবং একই সঙ্গে যে এই এই ব্যাংকগুলো যখন মার্জার অ্যাকুইজিশন হবে, তখন কিন্তু তার হলো সহায়তা কিন্তু কমে যাবে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, যেটা এখন চালমান আছে। তো এখন ওইটা তখন কি হবে, তখন কি তারা নিজে পায়ে দাঁড়িয়ে চলতে পারবে, সেই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। মানে সব মিলে আর্থিক খাতে একটা এক ধরনের অনিশ্চয়তা, সংকট, অন্যদিকে তার সঙ্গে বিনিয়োগের যে একটা লিঙ্কেজ, এবং যেটা সবচেয়ে আর মানে খুব দুশ্চিন্তার বিষয় সেটা হলো এই 24টা ব্যাংকের সাথে হয়তো বিদেশি যে ব্যাংকগুলো, সেগুলো হয়তো এলসির যে সম্পর্ক সেগুলো হয়তো তারা মেনটেন নাও করতে পারে, সেখানে দায় পরিশোধ, তারপরে যে রেগুলার যে ট্রানজাকশন গুলো আছে ইন্টারন্যাশনালি হয় যেগুলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তো সেগুলো কি হবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তার মানে হলো কি যে এই 24টা ব্যাংক কিন্তু সংখ্যায় কম নয়, এবং পুরো ফাইন্যান্সিয়াল মার্কেটে তাদের একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে। তো এখন এই জায়গাটাতে আমি মনে করি যে একদিকে বিপুল পরিমাণে খেলাপি ঋণ, এবং খেলাপি ঋণ আসলে কিভাবে ম্যানেজ করা যাবে, এটা উদ্ধার করা যাবে কিভাবে, সেখানে আসলে বাংলাদেশ ব্যাংকের এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব। আবার এই যে ইনসেন্টিভ ঘোষণা করে প্রণোদনা দেওয়া, আবার এদিকে 24টা ব্যাংকের আসলে গুরুতর পরিস্থিতি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখন একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার, যে একটা খুব সিরিয়াস একটা এফোর্ট দিতে হবে বাংলাদেশ ব্যাংকে এই পুরো পরিস্থিতিটাকে আয়ত্তে নিয়ে আসার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে জাতীয় সঞ্চয়পত্র বিক্রি কমেছে 6,000 কোটি টাকা। এতে আসলে কি প্রমাণ করে যে মানুষ কি তাহলে সঞ্চয় ভেঙে খাচ্ছে? না, সঞ্চয়পত্রে যে বিক্রি কমে যাওয়া সেটা তো আমরা আগে বলেছিলাম যে আসলে এই ক্ষেত্রে যে বিভিন্ন রকমের যে বিধিনিষেধ আছে, বিশেষ করে এখানে যে এই ট্যাক্স রিটার্ন, তো সেটা মানে ইনফরমেশন সাবমিট করা, এবং আরো বিভিন্ন রকমের ডিসকারেজিং ইম্প্যাক্ট আছে আর কি এই এই পুরো
সঞ্চয় প্রকৃতির ক্ষেত্রে। এই কারণে মানুষ আসলে সঞ্চয় প্রকৃতি আস্তে বিক্রি করে দিচ্ছেন যে পরিমাণে, সেই পরিমাণে কিন্তু নতুন ক্রেতা পাওয়া যাচ্ছে না। আর আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে কিছু ব্যাংক যাদের অবস্থা ভালো ছিল না, মানে তাদের যে লিকুইডিটি অনেক ক্রাইসিস ছিল, তো সেই ব্যাংকগুলো একটু বেশি ইন্টারেস্টেড দিয়ে বিপুল পরিমাণে আমানত সংগ্রহ করেছে বাজার থেকে, এবং গ্রামে গঞ্জে এই ঘটনাটি ঘটেছে। তো এই কারণেই দেখা যাচ্ছে যে অনেক মানুষ হয়তো, যেহেতু বিধিনিষেধ রয়েছে সঞ্চয়পত্রের ক্ষেত্রে, তো সেইগুলো আসলে বিধিনিষেধ ভেঙে তারা আসলে সঞ্চয়পত্রটা কিনছেন না। অন্যদিকে তারা যে কোনো পরিমাণে আসলে এই যে তাদের ডিপোজিট, সেটা আসলে এফডিআর করে রাখছেন। তো এই কারণেই আসলে সঞ্চয়পত্রের বিক্রিটা কমে গেছে, মানে নিট সেল সেটা অনেকটা কমে গেছে। আর অন্যদিকে আরেকটা বিষয় হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো যে করেসপন্ডিংলি যেটা হলো ওই যে যে সংস্কারগুলো হচ্ছে আমাদের এই শেয়ার বাজারে, তো সেখানে একটা বিষয় আছে যে ক্যাপিটাল গেইন যে ট্যাক্স, হ্যাঁ ওই জায়গায়, এবং ক্যাপিটাল গেইনের যে 50 লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইনের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আসলে দিতে হবে সরকারকে। তো ওইটার কারণে দেখা যাবে যে একদিকে সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া, অন্যদিকে হচ্ছে ক্যাপিটাল মার্কেটে ওইখানে একটা ডিসকারেজমেন্ট। তো এই দুটো মিলে আসলে মানুষের বিনিয়োগ এবং সঞ্চয়, এই দুটো জায়গাতেই হয়তো এক ধরনের নেতিবাচক প্রবণতা তৈরি হতে পারে। ডক্টর মাহফুজ কবির, একদিকে যেমন মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে মানুষের আয়ের সাথে যে ব্যয় সেটি বেড়েছে, এবং বলা হচ্ছে যে আসলে মানুষের আয় কমে গেছে। এই বিষয়টি যদি একটু যুক্ত করতেন, যে এক্ষেত্রে আসলে এটি তো আসলে আমাদের দারিদ্র্যের যে হার বা নিম্ন আয়ের মানুষ যারা, তাদেরকে আরো বেশি ঝুঁকিতে ফেলছে। এ বিষয়ে আপনাদের পরামর্শ কি? হ্যাঁ, এটা খুবই একটা সত্য কথা যে আসলে দুই রকমের আয় কমেছে। একটা হলো যে নতুন ব্যবসা বাণিজ্য যেহেতু কম, বিনিয়োগ কম, এবং গ্রামে গঞ্জে কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন না, বা তৈরি হলে তার হার খুবই কম। এই কারণে মানুষের হাতে আয়টা আসছে না। আর যতটুকু আয় আছে সেটাও মূল্যস্ফীতির কারণে দেখা যাচ্ছে যে আসলে রিয়েল ইনকামটা কমে গেছে, মানে প্রকৃত আয়টা মানুষের কমে গেছে হলো মূল্যস্ফীতির কারণে। এই কারণে কিন্তু বিশ্বব্যাংক যে আশঙ্কা করেছিল যে এই বছর আসলে নতুন করে 30 লক্ষ মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, এই কারণে আসলে নতুন করে মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। এবং এইটা কিন্তু নতুন কিছু গবেষণা থেকে এসছে। এই পিপিআরসি সহ ব্র্যাক তারা কিন্তু বিভিন্ন গবেষণা করেছে, তারা দেখতে পেয়েছে যে আসলে এই নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে থাকা বিপুল পরিমাণ মানুষ রয়েছে। তো এটাই হলো একটা চিন্তার বিষয়, তার কারণ যখন মানুষ দরিদ্র হবে, যখন মানুষের প্রকৃত আয় কমে যাবে, তখন কিন্তু মানুষের যে ভোগ, যে দৈনন্দিন যে সমস্ত খরচ, সেই খরচ করার প্রবণতা কিন্তু তখন কমবে। তার মানে হলো সার্বিকভাবে অর্থনীতি একটা সংকোচনের পথে হাঁটবে। তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লো গ্রোথ যেটা হচ্ছে, যে ফাইনাল আমরা যেটা জিডিপি এস্টিমেশনটা পেলাম, সেটা হলো 3.69% মাত্র আসলে জিডিপি গ্রোথ। তো এখন এইটাই কিন্তু একটা চিন্তার বিষয় যে বিনিয়োগ কমছে, অন্যদিকে দারিদ্র্য বাড়ছে, মূল্যস্ফীতি বেশি, আবার অন্যদিকে প্রবৃদ্ধি খুবই কম। তো এই বিষয়গুলো কিন্তু বিদেশিদের কাছে আমাদের সম্পর্কে যেটা বার্তা, সেই বার্তাটা কিন্তু নেতিবাচক ভাবে দিচ্ছে। তো এইগুলো আমাদের একটু চিন্তা করতে হবে যে আসলে এই যারা মানুষ দরিদ্র হয়ে গেল, তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি কি কি করা যায় নতুন করে, তো সেগুলোর কথা একটু চিন্তা করা। এখন এমন নয় যে 1,26,000 কোটি টাকার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ঘোষণা যেটা দেওয়া হয়েছে বাজেটের মধ্যে, সেটার পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করতে হবে। এবং সেটি অবশ্যই আমাদের যে দেশের প্রয়োজনের নিরিখে, মানে এই দেশের মানুষের যেহেতু এখন প্রয়োজন যে নতুন করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি তৈরি করা এবং এই আওতা বাড়ানো, তো সেই কাজগুলো আসলে এখন করতে হবে। এখানে সরকার যে সামাজিক নিরাপত্তার জন্য যে বাজেটটি বরাদ্দটি দেওয়া হয়, সেটি আসলে মানুষের কতটা, মানে মানুষকে এই জায়গাতে আসলে করছে যে রক্ষা করছে। অন্যদিকে যে বিশেষ যে প্রণোদনা কার্ডগুলো দেওয়া হয়, যে ওএমএস চাল বা এগুলো আসলে আওতা বাড়ানো যায় কিনা, বা এগুলো আসলে আরো কিভাবে গোছানো বা মানুষকে আরো বেশি সম্পৃক্ত করা যায় এর সাথে? না, এখানে যেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে ট্রাক সেল যেটা আছে, মানে মূলত যে আমাদের যে এই চাল ডাল থেকে শুরু করে যে এই সমস্ত মৌলিক খাদ্য পণ্যের একটা বাস তাকে বিক্রি করে এই ট্রাকে দেশের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বড় বড় শহরগুলো, ঢাকা সহ বড় শহরগুলোতে দেখা যায়। এবং গ্রামে আরেকটা কর্মসূচি আছে সরকারের, সেটা হলো খাদ্য বান্ধব কর্মসূচি। তো সেখানে বিপুল পরিমাণে মানুষকে আসলে এই খাদ্য সহায়তার আওতায় আসা হচ্ছে। কিন্তু এই ট্রাক সেলটা রিসেন্টলি খুবই কমে গেছে। এখন কিন্তু মনে মনে গেলে ওই ট্রাক সেলটা পাওয়া যায় না খুঁজে। কিন্তু চালের দাম কিন্তু আকাশচুম্বী, এবং অন্যান্য যে খাদ্য পণ্য সেগুলোর দাম অনেক বেড়ে গেছে, সেই অনুযায়ী মানুষের আয় বাড়েনি। সুতরাং আমাদের এই যে এই খাদ্য সহায়তা কর্মসূচি, সেটাকে এক্সপানশন দরকার, এবং সেক্ষেত্রে এই উপকারভোগীর সংখ্যা বাড়াতে হবে। এবং যতটা সম্ভব এই মানুষদের কাছে এই যে
খাদ্য সহায়তা সেটা নিয়ে যেতে হবে, এবং গ্রামে গঞ্জে এটা ইকুয়ালি যেতে হবে। এখন আমরা তো দেখতে পাচ্ছি যে মানুষের হাতে ওরকম কাজ নেই, অর্থ নেই, এবং প্রকৃত আয়টা কমে গেছে। তো এখন মানুষের কাছে পৌঁছানোটা খুব জরুরি এই সহায়তা নিয়ে, এবং সেই জন্য আসলে উপকারভোগীর সংখ্যা যেমন বাড়াতে হবে, তেমনি করে নতুন করে কোনো কর্মসংস্থানমূলক কর্মসূচি তৈরি করা যায় কিনা সেটাও ভাবতে হবে। শুধুমাত্র বন্যার জন্য বা অন্যান্য লিপিয়ার জন্য অপেক্ষা করলে হবে না, যে কোনো সময় মানুষের কাছে কাজ নিয়ে যেতে হবে। যারা মাহফুজ কবির, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে সম্প্রতি বিশ্বব্যাংক যে অর্থনৈতিক আপডেট প্রকাশ করেছে সেখানে বলেছে যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 25-26 অর্থ বছরে 4.8% হতে পারে। এটি কি সম্ভব কিনা, বা এখানে আসলে আমাদের চ্যালেঞ্জগুলো কি রয়েছে এটি করার জন্য? হ্যাঁ, না, তারা যেটা বলেছে সেটা আংশিকভাবে সত্য, আবার অন্যদিকে আইএমএফ বলেছে যে 3.8% এটা হওয়ার কথা। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে যারা বড় বড় আন্তর্জাতিক সংস্থা তাদের মধ্যেই কিন্তু পূর্বাভাসে বড় রকমের গরমিল আছে। আবার এশীয় উন্নয়ন ব্যাংকও কিন্তু ভিন্ন রকমের প্রজেকশন দিয়েছে, তারা 4% মতো কথা বলেছে আর কি। হ্যাঁ, এবং সেটা আরো বাড়তে পারে সামনে, আস্তে আস্তে বাড়তে বাড়তে হয়তো 5% বেশি যেতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে তাদের কিছু অ্যাসাম্পশন আছে। অ্যাসাম্পশনটা হচ্ছে যে নির্বাচন হবে সময় মতো, মানে ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, এবং নির্বাচন পরবর্তী সরকার একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাবে। তো এখন এই অ্যাসাম্পশন গুলো হয়তো ঠিক মতো কার্যকর নাও হতে পারে। এখন আগামী সংসদ কিভাবে ফাংশন করবে তো তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে ইকোনমিক কন্ডিশনটা কেমন হবে, গ্রোথটা বাড়বে কিনা। তো এই সংসদ যদি ভিন্ন কাজে ব্যস্ত থাকে, মানে বিশেষ করে যে সংবিধান সংশোধন এবং অন্যান্য যে আইন এগুলো পরিবর্তন সেগুলো নিয়ে যদি তারা বেশি ব্যস্ত থাকে, এবং একই সঙ্গে যে ব্যবসায় বান্ধব বা বিনিয়োগ বান্ধব যদি নীতি সময় মতো গ্রহণ করা না হয়, যদি ঋণের সুদের হার কমানো না হয় এবং ব্যবসার খরচ কমানো না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই প্রবৃদ্ধি ত্বরান্বিত নাও হতে পারে। সুতরাং এই বিষয়গুলো দেখতে হবে। বিশ্বব্যাংক যেভাবে বলেছে তো সেইভাবে করতে গেলে কিন্তু আমাদের এই পুরো সহায়ক যে পরিবেশ এবং নীতি এগুলো প্রয়োজন। তো আমি মনে করি যে বিশ্বব্যাংক যে আশা প্রকাশ করেছে যে না কিছুটা পারবে হয়তো প্রবৃদ্ধি, তো সেইটার দিকে যেতে গেলে আমাদের এরকম সহায়ক নীতি প্রণয়ন করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে সেগুলো করলে আসলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে কিনা, বা সেটা আসলে সংস্কারগুলো কতটা কাজে আসছে এই মুহূর্তে? না, সংস্কার যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কিছু সংস্কার কমিশন আছে, কিছু টাস্ক ফোর্স আছে, কমিটি আছে। বিশেষ করে পুঁজিবাজারের জন্য যেরকম একটা টাস্ক ফোর্স বা ব্যাংকিং খাতের জন্য টাস্ক ফোর্স, অন্যদিকে যে উন্নয়নের যে অগ্রাধিকারগুলো সেগুলো পুনর্নির্ধারণের জন্য টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি কাজ করছে। কিন্তু আমরা যেটা সবচেয়ে বড় সংস্কার দেখছি, যেটা হলো ঐক্যমত্য কমিশনের যে 84 দফার সংস্কার, সেই সংস্কার কিন্তু আসলে সংবিধান পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। সেটার ক্ষেত্রে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এই বিষয়গুলো কিন্তু জড়িত নেই, বা পুঁজিবাজারের বিষয়টাও কিন্তু সেখানে আসছে না। তার মানে কি যে বড় সংস্কার যেটা, সেই সংস্কারগুলোই হচ্ছে যে যদি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী যে সংসদ সেটা এইটাকে 9 মাস ধরে বাস্তবায়ন করবে এই সংস্কার প্রস্তাবগুলো। তার মানে কি যেগুলো আসলে বাস্তবায়িত হবে সেগুলো কিন্তু অর্থনীতির সাথে খুব একটা সম্পর্কিত নয়। এই কারণে আমার কাছে মনে হয় কি যে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার যদি এই বর্তমানে যে সমস্ত টাস্কফোর্স গুলো রয়েছে বা অর্থনীতির সঙ্গে জড়িত যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো রয়েছে সেগুলো তারা পুরোপুরি গ্রহণ করেন কিনা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যান কিনা, সেটা যদি তারা এগিয়ে নিয়ে যান এবং নতুন করে আরো ভালো কিছু উদ্যোগ গ্রহণ করেন তাহলে আমি মনে করি যে অর্থনীতির গতি বাড়বে। জি, জনাব ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনায় ছিলাম অর্থনীতির সুদিন কবে ফিরবে এই বিষয়ে। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা একটু দেখে নিতে চাই। শেয়ার বাজারের সবশেষ অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচকের দুটি নিম্নমুখী রয়েছে, একটি ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সেটি এই মুহূর্তে 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5085 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি সেটি এই মুহূর্তে 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1070 পয়েন্টে। DS30 ইন্ডেক্স যেটি সেটি 3 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1972 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 315 হাজার কোটি টাকা এবং 143টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 180টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 71টি কোম্পানির শেয়ারের দর।
দর্শক এর সাথে জানাতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণের বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট, স্বর্ণের বাজারের আপডেট দেখতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ সেটির আজকের বাজারে প্রতি ভরির দাম রয়েছে 2,04,283 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 1,94,999 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,67,145 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,38,942 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটি আজকের বাজারে প্রতি ভরি রূপার দাম রয়েছে 4,246 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,047 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 3,476 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,601 টাকা। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার আরেকটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দ্রুত গতিতে চলছে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রশস্ত করার কাজ। খাগড়াপুর থেকে দীঘিনালা বাস স্টেশন পর্যন্ত প্রায় 18 কিলোমিটার সড়কটি 12 ফুট থেকে বৃদ্ধি করে 18 ফুটে উন্নীত করা হচ্ছে। এতে খুশি পর্যটক ও যানবাহন মালিক ও শ্রমিকরা। এদিকে নির্ধারিত 180 দিনের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সাজেকের পর্যটক এবং রাঙ্গামাটির দুইটি উপজেলা বাঘাইছড়ি ও লংগদুর বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। 12 ফুট চওড়া এই রাস্তাটি নির্মাণ করা হয় 90 দশকের দিকে। এই ছোট ও বাঁকা সড়কে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন। দীর্ঘদিন ধরে সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা। তাদের দাবির প্রেক্ষিতে অবশেষে 34 কোটি 62 লাখ টাকা ব্যয়ে শুরু হয় সড়ক প্রশস্তকরণের কাজ। ইতিমধ্যেই আমাদের ওই 7 কিলোমিটার পর্যন্ত এক পাশের রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং 180 দিনের ভিতরেই আমাদের কাজ সম্পূর্ণ সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কাজটা আমরা শুরু করেছি। এটার আপনার ওই ঠিকাদারের কোটেড প্রাইস হলো প্রায় 34 কোটি 62 লাখ টাকা। এটা ফেব্রুয়ারির মধ্যে ঠিকাদারকে আমরা সময় বেঁধে দিয়েছি। যে গতিতে কাজ আগাচ্ছে আশা করি যে এটা নির্দিষ্ট সময় কাজ শেষ হবে, যদি দৈরাত কিছু না ঘটে। খাগড়াছড়ি সদরের খাগড়াপুর থেকে দীঘিনালা বাস টার্মিনাল পর্যন্ত 18 কিলোমিটার পর্যন্ত সড়কটি চওড়া হবে 18 ফুট। সড়কটি প্রশস্ত হলে দুর্ঘটনা কমার পাশাপাশি বাড়বে পর্যটক সংখ্যাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীর পদ্মার চরাঞ্চল জুড়ে মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষক। তবে জমির খাজনা, পেঁয়াজের বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে লাভ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। রাজবাড়ী থেকে মিঠুন ঘোষমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড রোদ উপেক্ষা করে পদ্মার চরের উঁচু জমিতে মরিকাটা পেঁয়াজ রোপণ করছে কৃষক। একটু লাভের আশায় রাজবাড়ির প্রতিটি চর ও উঁচু জমিতে এভাবেই মরিকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষক। তবে কৃষকের অভিযোগ, জমির খাজনা, পেঁয়াজের বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে দ্বিগুণ। ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় হতাশ কৃষক। জমির দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, খালি বর্তমান পেঁয়াজ দামটাই কম, তাছাড়া সবকিছুরই দাম বেশি। 2000 টাকা করে বেচার পারলে হলে খরচ উঠবি, তাছাড়া তো খরচ উঠবি না। সার ওষুধের দাম বেশি, পরিতের দাম বেশি। তবে ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী ভর্তুকির সার না পাওয়ায় অতিরিক্ত দামে ক্রয় করতে হচ্ছে। যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ আসলে যদি সরবরাহ হয় তাহলে অসুবিধার কিছুই না। বেশি দামে আমরা বিক্রি করি না, সময়তে করা লাগে, ধরেন বাড়িতে টুকটাক কভার করা লাগে। একজনের কাছে যেমন আমার থেকে আরেকজনের কাছে যাবো, জেলার কাছে তো দুইটা বেশি নিবি। সার সংকটের কথা স্বীকার করেন এই কৃষি কর্মকর্তা।
চাহিদাপত্র দিয়ে থাকে বছরের শুরুতে, সেই অনুযায়ী যদি আসলে বরাদ্দটা আসতো, আমাদের বরাদ্দ তার থেকে কম আসে। যেটা আসে সেটা আমরা ডিলারদের নন ইউরিয়া সার যেটা আসে সেটা ডিডি অফিস থেকে বিভাজন করে দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় ৫,০০০ হেক্টর জমিতে মরিকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উৎপাদনের আসলে যে বড় উপকরণ সেটি হচ্ছে সার, কীটনাশক। সেই সংকটটির কথাই জানাচ্ছিলেন এই রিপোর্টটিতে। আমরা যাচ্ছি পরের সংবাদে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। এবার প্রায় ৩০,০০০ কর্পোরেট কর্মীকে ছাঁটাই করা হতে পারে, যা কোম্পানিটির মোট কর্পোরেট কর্মীর প্রায় 10%। CNN জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং মার্কিন শ্রম বাজারে মন্দার লক্ষণ দেখা দেয় অ্যামাজন এই সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2023 সালেও সংস্থাটি বিশ্ব অর্থনীতির ধীর গতির কারণ দেখিয়ে ২৭,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। এই নতুন ছাঁটাইয়ের খবরে প্রযুক্তি খাতে কর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।